ভাই আপনাকে খুব ভালো করে আসসালামু ঠিক আলাইকুম। আছে, ধন্যবাদ। পদ বলা হয় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে এক একটি পদ। এখন আসুন, পদ প্রথমত দুই প্রকার, একটা সব্যয় একটা অব্যয়। যেই পদের ব্যয় আছে, যেই পদের পরিবর্তন আছে তাকে বলে সব্যয় পদ, আর যেই পদের কোনো পরিবর্তন নাই, যার কোনো ব্যয় নাই, তাকে বলে অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার হয় আর অব্যয় পদের কোনো প্রকার নেই। আমার ক্লাস শুরুই করবো আজকে আমরা অব্যয় পদ দিয়ে। বোর্ড বই অব্যয় পদ বের করেন সবাই। বোর্ড বইয়ে সবাই অব্যয় পদটা বের করুন বোর্ড বই থেকে। সবাই অব্যয় পদ বের করবেন সবাই। সবাই অব্যয় পদ বের করুন বোর্ড বই থেকে। অব্যয় মানে কি? যে পদের কোনো ব্যয় নাই, যার কোনো পরিবর্তন নাই, তাকে বলে অব্যয় পদ। এই অব্যয় পদের সংজ্ঞাটার মধ্যে দেখুন, অব্যয় পদ চার প্রকার: সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। ধন্যবাদ। হ্যাঁ, এখন আসুন আমরা যাব প্রথমে সমুচ্চয়ী অব্যয়ের সংজ্ঞাটা। সমুচ্চয়ী অব্যয়ের সংজ্ঞায় কি লিখে আছে একজনে বলবেন? আমি যে বলবো, অব্যয় হ্যাঁ, যে বলুন। অব্যয় বাক্যের যে সঙ্গে অব্যয়পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। সবাই এটাকে নিয়ে 2 মিনিট ভাবতে হবে আপনাকে। 2টা মিনিট এখন ভাববেন যে আসলে কি বলছেন, বাস্তবতার সাথে কি মিল আছে। তার মানে সমুচ্চয়ী অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা কি করে, একটা বাক্যের দুইটা পদের মাঝখানে বসে, একটা বাক্যের দুইটা পদের মাঝখানে বসে কয়েক ধরনের পরিবর্তন সাধন করে, কয়েক ধরনের পরিবর্তন করবে, তার নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। 3 ধরনের পরিবর্তন করবে। কি কি 3 ধরনের পরিবর্তন? কখনো কোনো দুইটা বাক্যের মাঝে কি করবে, সংযোজন করবে। আবার কখনো বিয়োজন করবে। কখনো কি করবে, সংকোচন করবে। 3টা কাজ: সংযোজন, বিয়োজন, সংকোচন। বুঝেন? এটা হচ্ছে পদ প্রকরণ বোঝার বিষয়। যদি মুখস্থ করতে চান তাহলে আপনি পড়বেন বিপাকে। মুখস্থ করবেন একদিকে, ভুলে যাবেন আরেক দিকে। একদিকে মুখস্থ করবেন আরেকদিকে ভুলে যাবেন, এরকম যেন না হয়, এটা একটু খেয়াল করতে হবে। সমুচ্চয়ী অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা কি করে, দুইটা বাক্যের মাঝে বসে। মার্কার কোথায়? 3টা কাজ করে: কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন। কি করলাম? অনুরোধ করবেন। ঘটাই। যেমন সংযোজন, সংযোজন মানে হলো প্লাসে প্লাসে কি হয়, প্লাস। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। এটা হলো সংযোজন। কেমনে হলো বুঝাবো। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস এটা হচ্ছে বিয়োজন। কেমনে হলো একটু বুঝাবো, আরেকজনের বাক্যটা বলুন। যে অব্যয় পদ একটা বাক্যের সঙ্গে অন্য একটা বাক্যের অথবা বাক্য স্থিত একটি পদের সঙ্গে অন্য একটা পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। তার মানে এই অব্যয়টা কেমন অব্যয় হবে? এটা কখনো সংযোজন, কখনো বিয়োজন হবে, আর কখনো সংকোচন। 3টা কাজ করবে: কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন। সংকোচনের কাজ করবে, তার নামই হচ্ছে কি, সমুচ্চয়ী অব্যয়। অর্থাৎ সে দুইটা বাক্যের মাঝে বসবে। সহজ কথা কি, দুটি বাক্যের মাঝে দুইটা বাক্যের মাঝে বসে 3 ধরনের পরিবর্তন করবে: কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো কখনো সংকোচন। দেখুন, দুইটা বাক্যের মাঝে বসে। আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি, এই 4টা বাক্য বুঝলে দুনিয়া সব বুঝবেন। আপনি স্ক্রিনশট নেবেন, কিন্তু পেয়েছি। এখন দেখুন, 1 নম্বর বাক্যটা দেখুন, আমি অনেক পড়েছি, এটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস আবোধক না নাবোধক? হাবুদ চাকরি পেয়েছি হাবোধক না নাবোধক? হ্যাঁ, দুইটা হাবোধকের মাঝখানে যে অব্যয়টা, এটার নাম হচ্ছে কোন ধরনের অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়। কেন সমুচ্চয়ী হলো? সংযোজনের কাজ করেছে, তাই সমুচ্চয়ী। আমি জি অনেক পড়েছি প্লাস, চাকরি পাইনি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কিন্তু একটা অব্যয়, এটা কোন ধরনের অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। কোন মাধ্যমে হয়েছে? বিয়োজনের মাধ্যমে। আমি অনেক পড়িনি মাইনাস,
চাকরি পাইনি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, সংকোচন প্লাস, তাহলে এটা কোন অব্যয় হবে? এটা সংযোজন। এটা কোন অব্যয় হবে? সমস্যা সমুচ্চয় অব্যয় সমুচ্চয় অব্যয়। মাইনাসে মাইনাসে বিয়োজনের কাজ করে সমুচ্চয় হয়েছে। আমি অনেক পড়িনি মাইনাস, কিন্তু চাকরি পেয়েছি, এটা কি প্লাস। প্লাস মাইনাসে প্লাসে কি হলো? মাইনাস কিন্তু তার মানে এখানে এটা হচ্ছে মাইনাসে প্লাসে, আর এখানেটা হচ্ছে প্লাসে মাইনাসে, দুইটাই বিয়োজন। এখানে হচ্ছে প্লাসে প্লাসে সংযোজন, মাইনাসে মাইনাসে সংযোজন। জি সংযোজন করুক আর বিয়োজন করুক আর সংকোচন করুক, যেটাই করুক না কেন সেটাই হবে কি অব্যয়? সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয় এমন একটা অব্যয় যে দুটা বাক্যের মাঝে বসে অথবা বাক্যস্থিত দুটা পদের মাঝে বসে বসে তিন ধরনের পরিবর্তন করবে, কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো সংকোচন, তিনটা কাজ করবে। এবার এই চারটা বাক্য আমাকে একজনে বুঝাবেন, আর যারা বুঝতে পারেননি ওনারা ভালো করে শুনুন। বলুন, কে বলবেন? স্যার বলুন স্যার আমি বলি, বলুন বলুন। আমি পড়েছি তাই চাকরি পেয়েছি। এখানে আমি পড়েছি প্লাস চাকরি পেয়েছি প্লাস, এখানে সংযোজন হয়েছে, জি, এজন্য সমুচ্চয় অব্যয়। আমি পড়েছি কিন্তু চাকরি পাইনি, পড়েছিটি প্লাস, চাকরি পাইনি মাইনাস, হুম, প্লাস মাইনাস এখানে হয়েছে বিয়োজন হয়েছে, তাহলে এটি সমুচ্চয় অব্যয়। আমি পড়েছি, আমি পড়িনি, এটা মাইনাস, চাকরি পেয়েছি, এটা মাইনাস, তাহলে এটা বিয়োজন হলো সমুচ্চয় অব্যয়। আমি পড়েছি মাইনাস, না আমি পড়িনি মাইনাস, কিন্তু চাকরি পেয়েছি প্লাস, প্লাস মাইনাস, তাহলে এটা হলো সমুচ্চয় অব্যয়। স্যার দেখো, হ্যাঁ হয়েছে। এবার বুঝান কে? সুমাইয়া, হাসমি, আমি পড়েছি, আমি পড়াটা প্লাস, তাই চাকরি পেয়েছি, চাকরি পেয়েছি এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা হচ্ছে সংযোজক অব্যয়। আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি, চাকরি না মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে অব্যয়। আমি অনেক পড়িনি মাইনাস, তাই চাকরি পেয়েছি, পেয়েছি হম এটা মাইনাস হয় কিভাবে? প্লাস, ওইখানে অনেক পড়িনি, আমি অনেক পড়িনি, এটা মাইনাস, তাই চাকরি পেয়েছি, প্লাসে আর মাইনাস, মাইনাস মাইনাস হলে হয় বিয়োজক অব্যয়। আমি অনেক পড়িনি, এটা মাইনাস, কিন্তু স্যার দুটো একরকম লিখছেন মনে হয়, কিন্তু চাকরি পেয়েছি প্লাস, প্লাস মাইনাসে পড়িনি মাইনাস, তাও পেয়েছি, এটা হচ্ছে সংযোজন হবে। পড়িনি তাই কারণ না পড়াটা তো মাইনাস, আর পাওয়াটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। হ্যাঁ আরেকজন বলেন, উল্টা পাল্টা বাজাইতেছেন কেন? এত সহজ করে দিলাম। আসুন, যান যান, স্যার আমি এই আসেন, স্যার দিয়ে যান। হ্যাঁ, এখানে একটা বাক্য আমি এটা তো মাইনাস পেয়েছি, এটা তো প্লাস, তো মাইনাসে প্লাস মাইনাস হবে না স্যার? মাইনাসে প্লাসে তো মাইনাস মানে বিয়োজন। এদিকে তো মাইনাস দেওয়া আছে, প্লাস। আমি পড়িনি মাইনাস, চাকরি পেয়েছি, এই আমি তো ইচ্ছা করে দিয়েছি, দেখি আপনারা কি বলেন। মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হবে সমুচ্চয়ী, সংযোজন, কিন্তু আমি তো সংযোজন না, বিয়োজক। সংযোজন বলি না, 1 মিনিট পরে দেখতে পাবেন। জি, আমি মাইনাস লিখলেই হবে না তো, আসলে শব্দটা কি? পেয়েছি, পেয়েছি কি পজিটিভ না নেগেটিভ বাক্য? পজিটিভ। পজিটিভ। জি স্যার। ওকে, সর্বশেষ কে বোঝাবেন? আরেকজন বোঝান, সামনে আগাতে হবে। তো দেখা যায় না স্যার? দেখা যেতে হবে কেন? এতক্ষণ পর্যন্ত যে দেখলেন। হ্যাঁ, আচ্ছা, আমি অনেক পড়েছি, হাবোধক বাক্য, তাই চাকরি পেয়েছি, হাবোধক বাক্য মানে দুই পাশে দুইটা সেম। জি স্যার। তাই তাই শব্দটা সমুচ্চয় অব্যয়। আমি অনেক পড়িনি, তাই চাকরি পাইনি, দুইটাই নি মানে নেগেটিভ। দুইটা নেগেটিভ হলে মাঝখানের অব্যয়টাকে বলে কি অব্যয়? সমুচ্চয় অব্যয়। সংযোজনের কাজ করেছে, সংযোজক, মানে দুই পাশে দুইটা সেম হবে, মনে রাখবেন। প্লাস হলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস।
মাইনাস, প্লাস হলে দুইটাই প্লাস আর মাইনাস হলে দুইটাই মাইনাস, প্লাস হলে দুইটাই প্লাস আর মাইনাস হলে কি হবে? দুইটাই মাইনাস। মাইনাস হবে। যেহেতু দুইটাই মাইনাস হবে, তাই এটাকে কি অব্যয় বলে? সংযোজক। সমুচ্চয়ী। সমুচ্চয়ী অব্যয় হলো সংযোজনের কাজ করে, সমুচ্চয়ী হয়েছে অব্যয় হিসেবে সংযোজক। আবার দেখুন, একটা প্লাস একটা মাইনাস যখন হবে, একটা প্লাস একটা মাইনাস যখন হবে, আমি অনেক পড়িনি, আমি অনেক পড়েছি কিন্তু পাইনি, এখানে একটা হ্যাঁ একটা না। আমি অনেক পড়িনি কিন্তু পেয়েছি, এখানে একটা হ্যাঁ একটা না। তার মানে দুই পাশে দুইটা দুই ধরনের হলে, দুই পাশে দুইটা দুই ধরনের হলে তাহলে তার অব্যয়ের নাম হচ্ছে কি? সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়। কিন্তু বিয়োজনের কাজ করেছে, বিয়োজন মানে প্লাস মাইনাস হবে। তাহলে পাশে আরেকটা শব্দ লেখা আছে না, বা সংকোচন ঘটাই। সংকোচনের সংকোচ শব্দের অর্থ কি? লজ্জা পাওয়া। বলো, সংকোচ অর্থ কি? লজ্জা পাওয়া। লজ্জা পাওয়া। অর্থাৎ এমন একটা ক্রিয়া, যে ক্রিয়ার কারণে কর্তা সংকোচ বোধ করবে, এমন একটা ক্রিয়াকে বোঝাবে যে ক্রিয়ার কারণে কর্তা কি করবে? সংকোচ বোধ করবে। যে ক্রিয়ার কারণে কর্তা কি করবে? সংকোচ বোধ করবে। যে ক্রিয়ার কারণে কর্তা কি করবে? সংকোচ বোধ করবে। এখন আপনি কাউকে বললেন যে ভাই, আপনি তো খুব ভালো মানুষ, পজিটিভ, কিন্তু আপনি তো একটা চোর। হুম, এটা বলার পর ভাইয়ের কি অবস্থা? ভাই কি লজ্জা পাবে নাকি পাবে না? পাবে। পাবে। হ্যাঁ, আপনার বলে বেড়াই, সবার সামনে আমার লজ্জা দিলি, হ্যাঁ পিছনে নিয়ে এটাকে নিয়ে বলতি, হ্যাঁ চোর বলছিস, তাইলে তোর খবর আছে। মানে রিয়াকশনটা অনেকটা এরকম। তার মানে কি, সে লজ্জিত হয়েছে। এরকম যদি বাক্য বোঝাই, তবে তার নাম হচ্ছে সংকোচক। সংকোচন হবে তখন, সংকোচন হবে তখন যখন কর্তা কি করবে? সংকোচ বোধ করবে। যখন কোনো ক্রিয়ার মাধ্যমে কর্তা কি করবে? সংকোচ বোধ করবে, তাকে বলে সংকোচক অব্যয়। এই তিনটা বুঝছেন নাকি বুঝেন নাই বলুন? বুঝছি। আচ্ছা, এখন আসুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী অব্যয় দুইটা বাক্যের মাঝে বসে কখনো সংযোজন, কখনো বিয়োজন, অথবা কখনো কি করে? সংকোচনের কাজ করে। অনন্যয়ী অব্যয়, এই অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন। কোনটা কোন অর্থ প্রকাশে, এগুলো বুঝে পড়বেন, মুখস্থ করবেন না। দেখুন, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এই মরি মরি বাদ দিলেও আমার পুরো বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, বাক্যের অর্থ ঠিক থাকে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, ধরেন টানা 10 দিন 15 দিন রোদ নাই, বৃষ্টি আর বৃষ্টি। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন যে সকালবেলায়, হ্যাঁ চতুর্দিকে সূর্যের আলো। তখন আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে, হ্যাঁ কি বলেন, ওয়াও কি কিউট সকাল, হ্যাঁ। অথবা ধরেন আপনার বাসায় আপনার একজন বান্ধবী তার ছোট কিউট একটা বাচ্চা নিয়ে আসলো। আপনি বাচ্চাটাকে দেখেই বললেন, ওয়াও কি কিউট বেবি। এইবার বান্ধবী গর্বে তার বুক ফুলে যাবে। কেন? আমি কিউট বাচ্চার মা, তার মানে আমার বাচ্চাটাকে ভালো বলেছে। ঠিক এই সেম ঘটনাই যদি আপনি ঘটান, আপনার বাসায় যখন বান্ধবী আসে, আসার পর আপনি বললেন, মরি মরি কি সুন্দর বাচ্চা, হ্যাঁ। এইবার আপনার বান্ধবী খেপে গিয়ে আপনার কাছ থেকে তার বাচ্চাটাকে টান দিয়া নিয়ে গিয়ে বলে, তুই মর, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মর। কেন? তুই তো খেপে গেছে, আমার ছেলেটার চুপ দিয়ে দিছিস, হ্যাঁ আমার ছেলের এই হবে সেই হবে সেই হবে। এখন ঘটনা কি ঘটাইলেন আপনি? ওইটা ইংরেজিতে বললেন আর এটা বাংলাতে বললেন, এতটুকু, এর বাইরে কিছু না। একই কথা ইংরেজিতে বললে সে খুব খুশি, আর বাংলাতে বললে সে খুব কষ্ট পায়। কেন? সে এটার অর্থ বুঝে আর ওটার অর্থ বুঝে না। মরি মরি মানে কি? উচ্ছ্বাস প্রকাশে, আনন্দ প্রকাশে। আপনি কোনো কিছু দেখে বললেন, মরি মরি কি সুন্দর, কি সুন্দর, হ্যাঁ। এখন আসুন, এই মরি মরি বাদ দিলে বাক্যটা, পুরো বাক্যটা স্বাধীন, পুরো বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। তাই এটাকে বলে অনন্যয় অব্যয়। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, পরের বাক্যগুলো থেকে আপনারা আমি মার্ক করে দেবো, আপনারা খুঁজে খুঁজে বের করবেন যে আসলে কোন বাক্যের মধ্যে কোনটা অনন্যয় অব্যয়। সবার কাজ, সময় 5 মিনিট, লেখা যাবে না। যে অব্যয়টাকে বাদ দিলে আমার বাক্যটা পুরোপুরি স্বাধীন, পুরোপুরি স্বাধীন, পুরোপুরি স্বাধীন, তাকে বলে কি? অনন্যয় মরি অব্যয়। তাকে কি বলে? অনন্যয় অনন্যই। অব্যয় বলে। পুরোপুরি স্বাধীন তাকে বলে অনন্যয় অব্যয়। পুরোপুরি স্বাধীন তাকে বলে অনন্যয় অব্যয়। করুন, একজনের জোরে বলুন, বাকি রাস্তা মনে মনে দেখুন। এরপরে কি আছে? অনুসর্গ। অনুসর্গ হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন। অনুসর্গ হচ্ছে এমন একটা অব্যয় বিশেষ্য সর্বনামের বিভক্তির ন্যায় বসে। এই অনুসর্গটা 9-10 বোর্ড বই একটা চ্যাপ্টার আছে, যার কাছে বোর্ড বই আছে সূচিপত্রে যান। সূচিপত্রে গিয়ে দেখুন লেখা আছে এখানে, সূচিপত্রের মধ্যে অনুসর্গ বা কর্ম প্রবচনীয়, এখান থেকে পড়তে হবে। 11 ধরনের শব্দ আছে, এটা অব্যয়, এই শব্দগুলোর কোনো পরিবর্তন নাই।
বিনা বিনি বিনি বিহনে তর তরে পর পড়ে মাঝে মাঝোড়ে। হ্যাঁ, এই টাইপের যে শব্দগুলো আছে, মাঝে মাঝোড়ে, তর তরে পর পড়ে মাঝে মাঝোড়ে, মাঝে মাঝোড়ে। বুঝতে পারছেন? একজনে দেখে দেখে বলুন, একজনে দেখে দেখে বলুন, একজনে দেখে দেখে বলুন। এই সাউন্ড হচ্ছে একজন, ওটা মিউট করে দাও। এত সাউন্ড হলে কেমনি? হ্যাঁ, আপনি বলুন। অনুসর্গ 11টা শব্দ আছে, বলুন কি কি? গান বলবো? এই স্বর্ণলতা, আপনার এখানে এত সাউন্ড কেন? হ্যাঁ, সুলাইমান, এত সাউন্ড কেন? আর কার 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 এখানে সাউন্ড হয়? সাউন্ড করেন মাত্র 2-3 জন, বেশি জন সাউন্ড করেন না। 2 থেকে 3 জনই আপনারা এই সাউন্ড গুলো বেশি করেন। আচ্ছা, এখন আসুন, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা দেখুন। অব্যয়, অব্যয় এমন একটা পদ যে দুইটা বাক্যের মাঝে বসে অথবা বাক্যস্থিত দুইটা পদের মাঝে বসে, শেষ, তার নাম হচ্ছে সমোচ্চী অব্যয়। আর অনন্য অব্যয় সেটা আগে পরে মাঝে যে কোনো জায়গায় বসতে পারে, সেটা হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন। অনুসর্গ এটা হচ্ছে এক ধরনের অব্যয়, দ্বারা দিয়ে কর্তৃক বিনা বিনি বিনি বিহনে তোর তোড়ে পর পড়ে, হ্যাঁ, এই টাইপের 11টা শব্দ আছে, মুখস্থ করবেন। একজনে বলুন, কার কাছে বই? বিনা বিনে বিনি বিহনে, হ্যাঁ। সহ সহিত সনের সঙ্গে, হুম অবধি পরে পর পানে, মতো তরে পক্ষে মাঝে, মাঝারে কাছে পতি, হুম হেতু জন্য সহকারে বসত। হুম আচ্ছা, হ্যাঁ, আরেকবার বলুন, হাসমি বলুন। স্যার আমি তো খুঁজে পাচ্ছি না এগুলা। কেন? অনুসর্গ এটা বা পেজ কর্ম নাম্বার প্রবচনে 145, স্যার 145 পেজ, অনেকগুলো আছে। 145 পেজ, খুঁজেন। পুরান বইয়ের 145 পেজ দেখেন। পুরাতন বইয়ের 145 পেজ একটা অধ্যায় আছে, অনুসর্গ বা কর্ম প্রবচনীয়। এই শেষের 11 দিকে ধরনের শব্দ একবারে যেটা শুরুর দিকে রূপক মাত্র বলেছে, এটাকে আপনারা নিজেরা বের করে মুখস্থ করবেন, এটা আমার হাতে নাই। এটা দেখবেন বাক্য প্রকরণের আগের চ্যাপ্টার। জি, বাচ্চা প্রকরণের আগের চ্যাপ্টার। এরপরে আসুন, এরপরে কি আছে? এরপরে যাবেন হচ্ছে অনুকার বই। অনুকার মানে হচ্ছে আওয়াজ। এই অনুকারটা খুঁজে পাবেন দ্বিরুক্ত শব্দের মধ্যে লাস্টে, তৃতীয় প্রকার, ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকারব্যয়। এই আচ্ছা। ধনাত্মক দ্বিরুক্তি 4 ভাবে হয়। 1 নম্বর হচ্ছে মানুষের ধ্বনির অনুকার, হ্যাঁ, মানুষের ধ্বনির অনুকার। 2 নম্বরে হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকার, জীবজন্তুর ধ্বনির অনুকার। 3 নম্বরে হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার, 3 নম্বরে হচ্ছে বস্তুর ধ্বনির অনুকার। 4 নম্বরে হচ্ছে কাল্পনিক ধ্বনির অনুকার। অনুকার মানে আওয়াজ, মনে রাখবেন। অনুকার মানে কি? আওয়াজ। অনুকার মানে আওয়াজ। মানুষ যে সকল শব্দ করতে পারে সবই অনুকার। হি হি, ওয়াও ওয়াও, বেউ বেউ। এরপরে কি আছে? জীবজন্তু, কা কা, কুহু কুহু, মিউ মিউ, হুকা হুয়া। বস্তুর ধ্বনির অনুকার, গচা গচ, ধান কাটা শব্দ। এরপরে হচ্ছে দেখুন, বোর্ডে কর কর, ঝমঝম, কলকল, রিমঝিম। বস্তু যত শব্দ করতে পারে সকল শব্দই হচ্ছে কি অনুসর্গ, অনুকার। এই অনুকার মানে হচ্ছে অব্যয়। 3, কাল্পনিক ধ্বনির অনুকার। এটা আপনাকে কল্পনা করতে হবে। কেমন কল্পনা করবেন? যেমন মাথাটা ব্যথায় কুটকুট করে কামড়াচ্ছে। বলেন তো, মাথা যখন ব্যথা করে, যখন আপনার মাথার মধ্যে ব্যথা করে, তখন ভিতরে কি এরকম শব্দ হয়? না, কোট 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 করে শব্দ হয়? না স্যার। শব্দ হয় না। আমরা কি করি? অনুভব করি, ফিল করি। আমার মনে হয় এরকম হচ্ছে। হ্যাঁ, অনুভব করি, ফিল করি। আশরাফুল আলম, হ্যাঁ, আপনি এতক্ষণ পরে কই থেকে? আশরাফুল আলম, আশরাফুল আলম, হ্যাঁ স্যার। আপনি এতক্ষণ পরে কোথা থেকে যুক্ত হয়েছেন? স্যার প্রথম দিয়ে যুক্ত হয়েছিলাম, একটু সমস্যা হয়েছিল, তারপরে আবার যুক্ত হয়েছি স্যার, একটু সমস্যা ছিল, ওকে, নেটের সমস্যা ছিল স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখুন, অনুসর্গ হচ্ছে, অনুকার হচ্ছে আওয়াজ। তাহলে বললাম, ফোড়াটা ব্যথায় টন টন করছে। ফোড়া ব্যথা হলে কখনো টন 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 শব্দ করে না। আমরা কি করি? অনুভব করি, ফিল করি, কল্পনা করি। তাই এটাকে বলে অনুভূতিজাত অথবা কাল্পনিক।
এরপরে আসুন, শীতে শিশুটি কনকন করে কাঁপছে। কনকন শব্দ করে না। নদী তীরে বালি চিক চিক করছে। চিক চিক শব্দ করে না। এটা আমরা ফিল করি, অনুভব করি। এরপরে আসুন, এই 4 ধরনের অব্যয়কে বলে হচ্ছে অনুকার অব্যয়। তাহলে অব্যয় পদ আমরা 4 প্রকার পড়লাম। দেখুন কি কি পড়েছি। এক, সমুচ্চয় অব্যয়, সংযোজন বিয়োজন সংকোচনের কাজ করে। অনন্য অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা সারা বাক্যটা স্বাধীন। অনুসর্গ এমন এক অব্যয় যে অব্যয়টা বাক্যের মাঝে বসে, অন্য শব্দের অর্থের সাথে কোনো সম্পর্ক রাখে না। অনুকার বা ধনাত্মক অব্যয় এমন একটা অব্যয়। অনুকার বা ধনাত্মক অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা কি করে, 4 ধরনের শব্দকে প্রকাশ করে: মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি এবং কাল্পনিক ধ্বনি। ওকে, এরপরে দেখুন ক্রিয়াপদ নামে একটা অধ্যায় আছে, বের করুন। একটা শব্দ দ্বারা পূর্বে একটা ক্রিয়াপদ অধ্যায় আছে। একটা শব্দ আচ্ছা দ্বারা স্যার। যদি কোনো একটা কাজ করা বোঝায় তবে তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ 2 প্রকার, একটার নাম সমাপিকা, একটার নাম অসমাপিকা। একটার নাম সমাপিকা, একটার নাম অসমাপিকা। জি স্যার। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়া কি, সংজ্ঞাটা বলুন। যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। হুম, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। আচ্ছা। তাহলে এখানে দেখুন, এখানে আমি একটা শব্দ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। দেখুন, এই বাক্যে 2টা ক্রিয়া আছে। ছেলেরা শুয়ে পড়লো। শোয়া একটা কাজ, পড়া একটা কাজ। বাজা একটা কাজ, ওঠা একটা কাজ। যেতে একটা কাজ, পারা একটা কাজ। তাহলে আমি প্রথমে বললাম সাইরেন, ছেলেরা শুয়ে, কোন একটা বাক্যের মধ্যে বললাম ছেলেরা শুয়ে, বাক্য কি শেষ হলো নাকি হলো না? হলো না স্যার, স্যার। অসম্পূর্ণ হলো, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা। সাইরেন বেজে, অসমাপিকা ক্রিয়া। এখন যেতে, সমাপিকা। এটা অসমাপিকা। অসমাপিকা। হ্যাঁ। আর পরের বাক্যটা যখন বলবো তখন দেখুন, এখন ছেলেরা শুয়ে পড়লো, বাক্য শেষ হলো নাকি হলো না? হলো। হলো। তাহলে পড়লো, পড়া একটা কাজ। সাইরেন বেজে উঠলো, উঠা একটা কাজ, ক্রিয়া, তাহলে এটা সমাপিকা। এখন যেতে পারো, পারা একটা কাজ, বাক্য শেষ হলো। যদি বাক্য শেষ হয় তার নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যদি বাক্য শেষ না হয় তবে তাকে কি বলে? অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে আরো কঠিন থেকে কঠিনতর বিষয়গুলো, এত সহজ পরীক্ষায় আসে না। তাহলে এখন আসুন, যৌগিক মানে কি, যাকে ভাঙা যায় নাকি যায় না? যৌগিক ভাঙা যায়। ভাঙা যায়। সংজ্ঞা বলুন তো একজনের যৌগিক ক্রিয়া, পরের পৃষ্ঠায়। একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটা বিশেষ বা ওকে, একটি সমাপিকা, একটা অসমাপিকা। বোর্ডে তাকান, ছেলেরা শুয়ে, এটা অসমাপিকা, পড়লো সমাপিকা। সাইরেন বেজে, অসমাপিকা, উঠলো সমাপিকা। এখন যেতে, অসমাপিকা, আরো সমাপিকা। অর্থাৎ পাশাপাশি কোন একটা বাক্যের মধ্যে যদি দেখেন পাশাপাশি 2টি ক্রিয়া আছে, তাকে বলে, কোন একটা বাক্যে যদি পাশাপাশি 2টি ক্রিয়া থাকে তাকে বলে যৌগিক ক্রিয়া। কোন একটা বাক্যে যদি পাশাপাশি 2টি ক্রিয়া থাকে তাকে আমরা কি বলবো? যৌগিক ক্রিয়া বলবো। আশা করি বুঝতে পারছেন। 3টা: সমাপিকা, অসমাপিকা, যৌগিক। সমাপিকা, অসমাপিকা, যৌগিক। সমাপিকা মানে বাক্য সমাপ্ত হবে, অসমাপিকা বাক্য সমাপ্ত হবে না, যৌগিক পাশাপাশি 2টা বাক্য হবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আসুন, এরপরে যাবেন হচ্ছে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমাধাতুষ। একজনের সংজ্ঞা বলুন। সকর্মক। সকর্মক ক্রিয়া, অসকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্মপদ আছে তাই হচ্ছে সকর্মক ক্রিয়া, হ্যাঁ, আর যে ক্রিয়ার কর্ম নেই তা হচ্ছে অকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক বলবো স্যার? বলুন বলুন। যে ক্রিয়ার 2টি কর্মপদ থাকে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। সমাধাতুজ। সমধাতুজ হচ্ছে বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু দিয়ে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্মর্থক বলে। দাতর্থক। হ্যাঁ, ধাতব শব্দ। হ্যাঁ, ইয়া বলুন, রূপক। স্যার, হ্যাঁ, এই সংজ্ঞাগুলো 3টাই, বলবো সব? এই 3টাই বলুন।
যে ক্রিয়ার কর্মপদ আছে তাই সকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটো কর্মপদ থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। সমধাতুজ কর্ম, বাক্যের ক্রিয়া ও ক্রিয়াপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাতুর্থক কর্মপদ বলে। সকর্মক কয়টা ক্রিয়া থাকবে? সকর্মক স্যার, এখানে সকর্ম থাকবে একটা। একটা স্যার, একটা। অকর্মক কোন কয়টা কর্ম থাকবে? কোনো কর্ম একটাও থাকবে না। না, দ্বিকর্মকে থাকবে কয়টা কর্ম থাকবে? দুইটা। একটা। দুইটা। এটা একটা মনে রাখবেন, একটাতে দুইটা কর্ম, একটাতে একটা কর্ম, আরেকটাতে কোনো কর্ম থাকবে না। তাহলে ক্রিয়া কোনটা? 3-4টা বাক্যের মধ্যে কোনটাতে ক্রিয়া কোনটা বলুন? যেটা কাজ করে, যেমন রহিম বই পড়ে, পড়া। ওই পড়াটা হলো ক্রিয়া স্যার। ক্রিয়া পড়ে পড়ে দিল, ঘুমিয়েছি, এই 4টা ক্রিয়া, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এবার প্রশ্ন করুন, রহিম বই পড়ে, কি পড়ে? বই বই পড়ে, পড়ে। কর্ম কয়টা আছে? একটা। তাহলে এটার নাম কোন ক্রিয়া? এটার নাম হলো সকর্মক। সকর্মক। ওকে। রহিম পড়ে, কি পড়ে? উত্তর নাই। কাকে পড়ে? উত্তর নাই। তার মানে এখানে কোনো কর্মই নাই। তাহলে এটাকে কোন অকর্মক, কর্ম বলে? অকর্মক। অকর্মক। এটাকে বলে কি? অকর্মক ক্রিয়া। অকর্মক। রহিম রনিকে বই দিল, কাকে দিল? রনিকে দিল, রনিকে দিল। রনিকে কি দিল? বই বই দিল, দিল। বই দিল। তাহলে দিলটা ক্রিয়া, এটা কোন ধরনের ক্রিয়া? দ্বিকর্মক। একটা কর্ম বলুন কোন আছে। ধরনের ক্রিয়া? দ্বিকর্মক। দুইটি কাজ। ঘুমিয়েছি, এটা হচ্ছে এখানে ক্রিয়া। প্রশ্ন করুন, কি ঘুমিয়েছি? এক ঘুম ঘুমিয়েছি, ঘুম। কি ঘুমিয়েছি? ঘুম, ঘুম। ঘুমটা কি? ঘুম, কর্ম। এই ঘুমের মূল ধাতু হচ্ছে ঘুম, আর ঘুমিয়েছি এর মূল ধাতু হচ্ছে ঘুম। তাহলে ক্রিয়া এবং কর্ম দুইটার মূল ধাতু সেম, একটা। তাহলে এটাকে বলে সমাধাতুজ কর্ম। কর্ম ঘুম, আর ক্রিয়াটাকে বলে সমাধাতুজ ক্রিয়া। পরের ঘুমিয়েছি, এটা সমাধাতুজ ক্রিয়া। খুব এক পড়া পড়িয়াছি, নাচা নাচিয়াছি, মারা মারিয়াছি, দেখা দেখিয়াছি, লিখা লিখিয়াছি, এই টাইপের যত ক্রিয়া আছে সবগুলো ক্রিয়াকে আমরা কি বলবো একসাথে? দুইটা মিলে একটা হবে স্যার। হ্যাঁ রূপক, এই 4টা বোঝান, উদাহরণ। স্যার, রহিম বই পড়ে, এখানে পড়াটা তার কাজ, এটাই হলো সকর্মক, একটা কাজ আছে, এটাই এজন্য এটা সকর্মক হলো। তারপর হচ্ছে রহিম পড়ে, রহিম কি পড়ে, এখানে কোনো মানে রহিম কি পড়ে, কোনো কাজ নাই, মানে এখানে কোনো মানে কাজ হচ্ছে না, এটা হলো অকর্মক। রহিম রনিকে বই দিল, তাহলে রহিম রনিকে কি দিল, বই দিল, মানে এখানে দুইটা কাজ হচ্ছে। তারপর খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে খুব এক ঘুম ঘুমিয়েছি, কি করেছি আমি, খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুম আবার ঘুমিয়েছি, এজন্য এখানে দুইটা কাজ মিলে একটা কাজ হচ্ছে, এজন্য এটা না, সমধাতুজ। না, ঘুমের মূল ধাতু ঘুম, ঘুমিয়েছি এর মূল ধাতু ঘুম, জি হচ্ছে স্যার, একই। একই ধাতু থেকে আসছে। জি স্যার, তাই এটাকে বলে কি? সমধাতুজ। আমি বলবো এটা, হ্যাঁ আমি বলবো, বুঝাবো। বলুন বলুন বলুন। রহিম বই পড়ে, কি পড়ে? বই পড়ে, একটা কাজ বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। হুম। আর রহিম পড়ে, কি পড়ে? এখানে কোনো কাজ নাই, এই কারণে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। রহিম রনিকে বই দিল, কি দিল? বই। কে দিল? রনিকে। দুইটা বোঝাচ্ছে কাজ, এই কারণে হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুম এবং ঘুমিয়েছি একই ধাতু, এই জন্য এটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। জি বুঝছেন সবাই? স্যার হ্যাঁ আমি কথা আমি বলতে কিছু হবে, বলবো 4টা স্যার। বুঝছেন কিনা, না বুঝলে সামনে আগানো যাবে না। আরেকজন বলুন, কে বলবেন? স্যার আমি বলি স্যার। বলুন। স্যার মূলত আমরা মানে ইংলিশটা ভালো বুঝি, যেমন ইংরেজিতে আমরা অপোজিট যেটাকে চিনি সেটা হচ্ছে বাংলায় কর্ম। আহ, সেই অনুযায়ী যদি আমরা বলি, যেমন আমরা বিভিন্ন বিভিন্ন ইংরেজির বাক্যে আমরা বিভিন্ন ইয়ে দেখি, অবজেক্ট দেখি, যেমন মি, মি মানে আমাকে, এটা হচ্ছে এই একটা কর্ম ইংরেজি না, অবজেক্ট। বাংলায় বলুন, বাংলায় বাংলায় বাংলায়। আমি কিন্তু একবার ইংরেজি বলি জি নাই। স্যার, হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ শুনেন, ধন্যবাদ। আপনি যদি মনে যে করেন বাক্যের যে মধ্যে স্যার একটি কর্ম থাকে সেটা হচ্ছে সকর্মক, আর যেখানে কোনো কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্মক। আবার যে অনেক বাক্যের মধ্যে আমরা দেখি দুইটা করে কর্ম থাকে, যেমন একটু আগে আপনি বললেন, যেমন আহ, সে সে আমাকে সে আমাকে একটি কলম দিয়েছে। হ্যাঁ না, আমাকে আমাকে হচ্ছে স্যার একটা কর্ম, আর কলম এটা হচ্ছে আরেকটা কর্ম, দুইটা কর্ম, এটা হচ্ছে দ্বিকর্মক।
হ্যাঁ, আর এখানে সমধাতু মানে সমান ধাতু, অর্থাৎ ধাতুর সাথে যে কর্মের মিল আছে জি। সেটা হচ্ছে স্যার সমধাতু কর্ম আর কি। আচ্ছা এখন যেমন শোনেন, বেশ ঘুমিয়েছি, ঘুমের মধ্যে তো ঘুম, ঘুমিয়েছি এর মধ্যে তো ঘুম। তবে শোনেন, বাংলার সাথে ইংরেজি পদ প্রকরণ মিলাতে যাবেন না, মাঝে মাঝে বিপদে পড়বেন। সব জায়গায় না, কিছুটা মিল আছে, আবার কিছুটা অমিল প্রথমে আছে। শেষে হয় স্যার কিন্তু ইংলিশে। একটা বিষয় আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা, আমি ক্লাসে ইংরেজি বাংলা ব্যাকরণই পড়াই, কিন্তু ইংরেজি ব্যাকরণকে খুব একটা হাইলাইট করি না। না কারণ স্যার, কি জানেন? জিনিসটা এক, কিন্তু স্যার এটা আগে পরে হয় স্যার। এটার সাথে মিলে না, জি স্যার। এটার সাথে মিলে না। আর যদি এটা ভাবেন স্যার মানে ইংরেজি ব্যাকরণ একবারই পারে না, তাহলে ভুল। না হ্যাঁ, স্যার, অবশ্যই স্যার পারে বেশ না। কয়েকটা চাকরি বাকরি পরীক্ষা বিসিএস পাস করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কিছু যেটা পারি, অনেক পারি না, স্যার পারি আমি তা না। নিজে স্যার আমি নিজে এভাবে করি, কম্পেয়ার করে পড়ি তো ওই জন্য আর কি। আচ্ছা, না না, আমি ইংরেজি কেন বুঝাই না বুঝতে পারছেন আশা করি। আমি আপনাদেরকে ইংরেজিটা কেন বুঝাই না, যে ইংরেজিতে ব্যাকরণ বোঝালে তো স্যার অনেক কিছু সহজ হতে পারতো, কিন্তু না। আসলে বাংলা ব্যাকরণের সাথে ইংরেজি ব্যাকরণের অনেক সামঞ্জস্যতা নেই, অনেক জায়গায় বইতে আছে, জি স্যার। এক হয় এই না। তো স্যার। এবার একজনে বলেন যৌগিক ধাতুর, সরি, মিশ্র ধাতুর ক্রিয়া আর নাম ধাতুর ক্রিয়া। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে পর, ধ, দে, পা, যা, কাঠ, গা, সার, ধর, মার প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে, তাকেই মিশ্র ক্রিয়া বলে। আবার বলেন। বিশেষ্য হুম, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাঠ, গা, সার, ধর, মার প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। নাম ধাতুর ক্রিয়ার সংজ্ঞা বলুন। বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু বলা হয়। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এখানে নাম ধাতুর ক্ষেত্রে আ প্রত্যয় যোগ হবে, আর মিশ্র ধাতু মিশ্র ক্রিয়ার সঙ্গে দে, পা, মার, গা, সার এগুলো ধাতু যোগ হবে। আবার বলুন, দুইটার মধ্যে ডিফারেন্স কি? নাম ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে গঠিত হবে, হ্যাঁ, আর মিশ্র ক্রিয়ার ক্ষেত্রে ধ, কর, দে, পা, কাঠ, সার, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। আমি কি লিখছি বোর্ডে? বিশেষ্য বিশেষণ অনুকার বা অনুকার প্লাস আ নাম ধাতু। সমান নাম। আবার বিশেষ্য বিশেষণ অনুকার প্লাস মৌলিক ধাতু সমান সমান মিশ্র ধাতু, মিশ্র ক্রিয়া। খুব ভালো করে দেখুন, বোর্ডে তাকান। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে যদি আকার যুক্ত হয়, বিশেষ্য বিশেষণ কিংবা অনুকার অব্যয়ের পরে যদি আকার যুক্ত হয়, তবে তার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। আকার নাই, অন্য কোনো কিছু আছে, তবে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, খুব ভালো করে। ব্যাপ, এটা একটা নামপদ, যোগ, এটা একটা নামপদ। এরপরে এখানে আকার দিয়ে একটা ক্রিয়া হয়েছে, এখানে কর বসে একটা ক্রিয়া হয়েছে। বিশেষ্য প্লাস আ যুক্ত হলে তার নাম নাম ধাতুর ক্রিয়া, আর এই বিশেষ্য প্লাস মৌলিক ধাতু যুক্ত হলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। এটা মিশ্র, এটা মৌলিক। মা ছেলেকে ধমকাচ্ছে, ধমক একটা অবস্থা মানে কি বিশেষণ। বিশেষণের পরে আকার যুক্ত হয়ে একটা ক্রিয়া হয়েছে, বিশেষণ প্লাস আ সমান সমান নাম ধাতুর ক্রিয়া। লজ্জা একটা বিশেষণ, কর একটা মৌলিক ধাতু। বিশেষণ প্লাস মৌলিক ধাতু সমান সমান মিলে, দুটা মিলে কি হলো? মিশ্র ধাতুর ক্রিয়া। কন কন মিশ্র করছে, ক্রিয়া। কন কন এটা একটা অনুকার। কন কন, কন কন আছে, কন কন যোগ আ, কন কন আছে, কন কন যোগ আ সমান সমান কনকনা। অনুকার প্লাস আ যুক্ত হলে তার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। নাম কনকন ধাতু। একটা হচ্ছে অনুকার, এরপরে কি আছে? মৌলিক ধাতু কর আছে, তাহলে কর এটার নাম হচ্ছে কি? মিশ্র ধাতু। মিশ্র ক্রিয়া। সহজ কথা কি দাঁড়ালো? বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আকার যুক্ত হলে তার নাম নাম ধাতুর ক্রিয়া। আকার নাই, অন্য কোনো কিছু আছে, তাহলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। মিশ্র ক্রিয়া। একজনে বুঝান, কে বুঝাবেন?
আমি বলি বিশেষ্য বিশেষণ আর অনুকারের সাথে যদি আকার যুক্ত হয় তাহলে এটা হচ্ছে নাম ধাতু। হুম আর হচ্ছে বিশেষ্য বিশেষণ অনুকারের সাথে যদি মৌলিক ধাতু বা অন্যান্য যেগুলো যোগ হয় ওটা হচ্ছে মিশ্র ধাতু। হুম উদাহরণ বোঝান। স্যার স্যার বোঝা যাচ্ছে না। স্যার আমি বলবো বলুন। বিশেষ্য বিশেষণ আর অনুকারের পরে যদি আ প্রত্যয় যোগ হয় তাহলে সেটা হচ্ছে নাম ধাতু। আর বিশেষ্য বিশেষণ এবং অনুকারের পরে যদি আ ব্যতীত অন্য অব্যয় যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে মিশ্র ধাতু। যেমন বেত হচ্ছে বিশেষ্য, এর সাথে আকার যোগ হয়ে বেতাচ্ছে, এখানে এটা হচ্ছে নাম ধাতু। আর যোগ যোগ প্লাস কর, এখানে কর হচ্ছে এম, এম, কর হচ্ছে অন্য অব্যয়, কারণ এটা হচ্ছে মিশ্র ধাতু। ধমকাচ্ছে ধমকা, এই আকারটা হচ্ছে নাম ধাতু, এখানে ধমকাচ্ছে হচ্ছে নাম ধাতু। কনকন কনকন হচ্ছে অনুকার আর অব্যয় হচ্ছে আকার, কনকন হচ্ছে নাম ধাতু। আর লজ্জা লজ্জা হচ্ছে বিশেষণ, এর সাথে কর যুক্ত হয়েছে, এই কারণে এটা হচ্ছে মিশ্র ধাতু। কনকন হচ্ছে অনুকার, এর সাথে কন করছে কর হচ্ছে মিশ্র ধাতু, এই কারণে এটা হচ্ছে মিশ্র ধাতু। বাকিরা বুঝছেন কিনা? জি স্যার। বিশেষ্য বিশেষণ কিংবা অনুকারের পরে আকার যুক্ত হলে তার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। আকার নাই, মনে রাখবেন, নামের মাঝখানে একটা আকার আছে আর হচ্ছে শেষে আকার যুক্ত হবে, তাহলে তার নাম নাম ধাতুর ক্রিয়া। আকার যুক্ত না হলে তাহলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। শেষ। স্যার এই বিশেষ্য আর বিশেষণটা স্যার এলোমেলো হয়ে যায় স্যার। কেন? স্যার, কোনটা বিশেষণ কোনটা বিশেষণ এটা মানে ইংলিশে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে সব সহজে চিনি, কিন্তু বাংলা স্যার এটা এলোমেলো হয়ে যায় আমার স্যার খুব। কোন ভাষায় কথা বলেন, বাংলায় না ইংরেজিতে? হ্যাঁ, সারা বছর কোন ভাষায় কথা বলেন, কোন ভাষায়? বাংলা ভাষায় স্যার। তাহলে বাংলায় এলোমেলো বাজে কেন? 5 মিনিট পরে আসতেছি, দেখি কেন এরকম হবে। জি স্যার। সর্বশেষ হচ্ছে মা ছেলেকে ভাত খাওয়াই, একজনে বলে দিবে আর একজনে কাজ করবে। এরকম বাক্য যদি থাকে তাহলে সেই বাক্যের কর্তাকে বলে প্রযোজক কর্তা আর ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া। একজনে বলে দিবে আরেকজনে কাজ করবে, এরকম ক্রিয়া প্রযোজক। কই প্রযোজক, এটা পরীক্ষায় আসে না। এখন আসুন এরপর আমরা কি যাব, বিশেষ্য বিশেষণ। বিশেষ্য মানে কি? কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য পদ বলে, নাম। খুব ভালো করে দেখুন, রনি একটা স্পেসিফিক নাম, পদ্মা একটা স্পেসিফিক নাম, বক একটা স্পেসিফিক নাম। বকের জাত কি? পাখি। পাখি। পদ্মার জাত কি? নদী। নদী। মানুষের জাত কি? মানুষ। রনির জাত কি? মানুষ। পদের জাত কি? মানুষ। রনির জাত হচ্ছে মানুষ। আচ্ছা, মানুষ কয়েকজন একসাথে হলে আমরা তারা কি বলি? জনতা। 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 কয়েকটা নদী একসাথে মিশে গেলে আমরা তারা কি বলি? মোহনা। 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 কয়েকটা পাখি একসাথে ঘুরলে তারে আমরা কি বলি? ঢাক। ঢাক। 3টা হয়ে গেল, সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক। লবণ, পানি, মাটি, চিনি এদেরকে বলে দ্রব্যবাচক। ভাববাচক বিশেষ্য, দেখা, খাওয়ার ভাব, শোয়ার ভাব, শোয়ার ভাব শয়ন, খাওয়ার ভাব ভোজন। হ্যাঁ, খাওয়ার ভাব, শোয়ার ভাব দেখার ভাব দর্শন, নাচার ভাব নর্তন, শোয়ার ভাব বা শোয়ার কাজ এটাকে আমরা কি বলি? শয়ন। খাওয়ার কাজ ভোজন। হ্যাঁ, ভোজন, শয়ন, নর্তন, নাচন এদেরকে বলে হচ্ছে ভাববাচক বিশেষ্য। এগুলো পরীক্ষায় আসবে না। বিশেষ্য মানে হলো জাস্ট নাম, বিশেষ্য মানে হলো নাম। আর বিশেষণ মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই 5টার কোনো একটা বোঝালে তাহলে তার নাম হচ্ছে বিশেষণ। শেষ। বিশেষণ প্রথমত 2 প্রকার, একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। যেটাকে ইংরেজিতে একটাকে বলি অ্যাডজেক্টিভ আর একটাকে বলি অ্যাডভার্ব। একদম। এই নাম বিশেষণ এটা 10 ভাবে হয়। বিশেষ্য ও সর্বনাম এই 2টা পদে দোষ বা গুণ বোঝাই। শুধু বিশেষ্য প্লাস সর্বনাম বুঝবে, এই 10টা লেখা আছে, যা আছে তাই। এটা কিন্তু নিবন্ধনে আসে, প্রাইমারিতে এখানে আসে। প্রাইমারি এর মধ্যে আসবে 10 দশা। কোন ধরনের বিশেষণ? সংখ্যাবাচক বিশেষণ। তাজা মাছ অবস্থাবাচক, চৌকস লোক গুণবাচক, নীল আকাশ রূপবাচক। শেষ। তাহলে এটাকে কি বলে? বিশেষণ বলে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসুন এখান থেকে 10টা ওয়ার্ড আপনারা নিজেরা পড়বেন, এটা আমার বোঝানোর কিছু নেই, এটা বোঝানোর বিষয়। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য কোন পদকে বিশেষায়িত করে তাকে বলে হচ্ছে ভাব বিশেষণ।
এটার সংজ্ঞাটা একজন একটু বলবেন, কে বলবেন? দেখে দেখে বলুন। স্যার, যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করে তাই হচ্ছে ভাব বিশেষণ। হয়, ভাব বিশেষণ 4 প্রকার, বলুন কি কি? ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ আর হচ্ছে বাক্যের বিশেষণ। বই দেখে প্রত্যেকটা সংজ্ঞা বলুন। ক্রিয়া বিশেষণ, যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। বিশেষণীয় বিশেষণ, যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষত্ব করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। অব্যয়ের বিশেষণ, যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। বাক্যের বিশেষণ, কখনো কখনো কোনো বিশেষণ পদ একটা সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলে। সহজ কথা, একটা বিশেষণ যখন অন্য একটা বিশেষণের দোষ বা গুণ বোঝাবে তার নাম বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ যখন একটা বাক্যের দোষ বা গুণ বোঝাবে তার নাম বাক্যের বিশেষণ। একটা বিশেষণ যখন একটা অব্যয়ের দোষ বা গুণ বোঝাবে তাকে আমরা কি বলি? অব্যয়ের বিশেষণ বলি। একটা বিশেষণ কার দোষ বা গুণ বোঝাচ্ছে এটা খেয়াল করবেন। একটা বিশেষণ আসলে কার দোষ বা গুণ বোঝাচ্ছে সেটা খেয়াল করবেন। খুব ভালো করে দেখুন, দ্রুত চলে, ক্রিয়া কোনটা? চলে। চলে চলা ক্রিয়া। চলে এটা কি ক্রিয়া, আর দ্রুততা কি একটা বিশেষণ। একটা বিশেষণ যখন একটা ক্রিয়ার দোষ বা গুণ বলে তখন আমরা তাকে কি বলি? ক্রিয়া ক্রিয়া বিশেষণ। বিশেষণ। সামান্য একটা বিশেষণ, একটু একটা বিশেষণ, অতি একটা বিশেষণ, দ্রুত একটা বিশেষণ। একটা বিশেষণ যখন অন্য একটা বিশেষণের দোষ বা গুণ বোঝাবে তবে তাকে আমরা কি বলি? ক্রিয়া sorry, বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। শত হুম, একটা সংখ্যা বিশেষণ, ধিক একটা অব্যয়। একটা বিশেষণ যখন একটা অব্যয়ের দোষ বা গুণ বোঝাবে তাকে আমরা কি বলি? অব্যয়ের অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ। সৌভাগ্যক্রমে এবার আমার চাকরি পেলাম, এবার আমি চাকরি পেলাম। সৌভাগ্যক্রমে শব্দটা দ্বারা পুরো বাক্যকে বিশেষায়িত করছে, তাই এটাকে বলে বাক্যের বিশেষণ। বলুন কি বলছি? দ্রুত চলে, দ্রুত হচ্ছে ক্রিয়া আর চলে হচ্ছে বিশেষণ, এই কারণে দ্রুত চলে হচ্ছে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ। সামান্য একটু আর অতি দ্রুত দুটোই হচ্ছে বিশেষণ, এই কারণে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। হুম। শত অব্যয়, শত হচ্ছে শত হচ্ছে বিশেষণ, আর না এটা শতধিক, শত হচ্ছে বিশেষণ আর ধিক হচ্ছে অব্যয়, তাহলে শতধিক হচ্ছে অব্যয়ের বিশেষণ। সৌভাগ্যক্রমে এবার আমি চাকরি পেলাম, সৌভাগ্যক্রমে হচ্ছে বিশেষণ, পুরো বাক্যটারে বিশেষায়িত করেছে, এটা এই কারণে এটা হচ্ছে বাক্যের বিশেষণ। হুম, গুড। হ্যাঁ রূপক, জি স্যার। এই চারটা বোঝান। তা দ্রুত চলে, এখানে চলাটা হলো স্যার একটা মানে বিশেষণ স্যার। হ্যাঁ। ক্রিয়া। সরি, চলাটা হলো ক্রিয়া, দ্রুতটা হলো বিশেষণ। হুম। এর জন্য একটা ক্রিয়া বিশেষণ। তারপরে এখানে সামান্য একটু অতি দ্রুত। স্যার এখানে এই সামান্যটা হলো বিশেষণের বিশেষণ আছে স্যার। হুম। তারপর আছে শতধিক, এই শতটা হলো বিশেষণ আর দিকটা হলো অব্যয়, এই জন্য এটা অব্যয়ের বিশেষণ। হুম। সৌভাগ্যক্রমে এবার আমি চাকরি পেলাম, এখানে সৌভাগ্যক্রমে এবার আমি চাকরি পেলাম, এটা হলো স্যার অব্যয়। সৌভাগ্যক্রমে শব্দটা অব্যয়, এই অব্যয়টা পুরো বাক্যকে বিশেষায়িত করছে, তাই এটাকে বলে বাক্যের এটা বিশেষণ। হলো বাক্যের বিশেষণ। গুড। আর কেউ বুঝাতে পারবেন এই চারটা? জি স্যার, আমি পারবো। জি। দ্রুত চলে, এটা চলে হচ্ছে এটা ক্রিয়া, এই জন্য হচ্ছে দ্রুত চলে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। আর সামান্য একটু আর অতি দ্রুত এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। না, আর ক্লিয়ার করবেন কোনটা আসলে বিশেষণ। স্যার সামান্য এটা হচ্ছে বিশেষণ, আর সামান্য একটু এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। হ্যাঁ। স্যার শতধিক সামান্য এখানে এটা একটা বিশেষণ, একটু এটাও একটা বিশেষণ। একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণের দুর্বাচন বলবে তাকে বলে বিশেষণের বিশেষণ। বুঝছেন? জি স্যার। হ্যাঁ। স্যার শতধিক এখানে ধিকটা হচ্ছে অব্যয়, এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। আর হচ্ছে সৌভাগ্যক্রমে আমি চাকরি পেয়েছি, এই সৌভাগ্যক্রমে এখানে এটা হচ্ছে একটি অব্যয়,
এই অব্যয়টা পুরো বাক্যকে বিশেষায়িত করেছে, এই জন্য এটা বাক্যের বিশেষণ। গুড। নাজমুল, এটা বুঝান। জি স্যার, এখানে হুম। সয়ে সয়ে হচ্ছে এখানে ক্রিয়া, আর দ্রুত হচ্ছে এখানে বিশেষণ, যার কারণে আমরা একসাথে বলতে পারি ক্রিয়া বিশেষণ। তারপর হচ্ছে সামান্য একটু, সামান্য হচ্ছে আপনার বিশেষণ, একটু হচ্ছে বিশেষণ, যার কারণে দুটো একসাথে বলতে পারি বিশেষণে বিশেষণ। যেমন এখানে শতধিক, এখানে শত হচ্ছে আপনার বিশেষণ, আর হচ্ছে ধিক হচ্ছে আপনার অব্যয়, একসাথে বলতে পারি অব্যয়ের বিশেষণ। এছাড়া আমরা বলতে পারি অত্যাধিক, অত্য হচ্ছে আপনার হচ্ছে বিশেষণ, আর ধিক হচ্ছে অব্যয়। অত্যধিক এটা হচ্ছে কি? অব্যয়ের বিশেষণ। আর বাক্যের বিশেষণ এখানে বলতেছে সৌভাগ্যক্রমে, এখানে এটা হচ্ছে সৌভাগ্যক্রমে, এটা হচ্ছে অব্যয়, আর বাকিটা হচ্ছে বাক্যটা। তা সৌভাগ্যক্রম ছাড়া অন্যান্য কিছু বলতে পারি, যেমন এতদ সত্ত্বেও সে আমাকে এই বিষয়টা বললো, এখানে এতদ সত্ত্বেও হচ্ছে আপনার অব্যয়, কিন্তু পুরো বাক্যটাকে সে মোটিভ করছে, মানে বিশেষায়িত করছে, যার কারণে আমরা বলি মানে পুরো বাক্যটাকে। জি এখন একটু বলবেন এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা পদ প্রকরণ? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে না, আছে কিনা? নাই। হ্যাঁ, স্যার বাংলা যে আমরা এতদিন এই খুঁটে বেছে এভাবে কোনোদিন পড়িনি বলি স্যার বাংলা আমাদের কাছে কঠিন লাগে স্যার। আসলে কি বাংলা কঠিন? না স্যার, আসলে কঠিন না, আমরা তো বুঝি না, বুঝে পড়ি না। মিসিং না হয়। এরপরে আসুন সর্বনাম পদ। সর্বনাম মানে বিশেষ্যের পরিবর্তে যা বসে তার নাম হচ্ছে সর্বনাম। এই সর্বনাম পদ 10 ভাবে হয়, বোর্ড বইয়ে যা আছে হুবহু তাই পড়বেন। যে ব্যক্তিবাচক, আত্মবাচক কি স্বয়ং, নিজে, খুদ, পরীক্ষা আসবে। খুদ কোন ধরনের সর্বনাম? মুখস্থ না পারলে হবে না। ওই ওই সব কোন ধরনের সর্বনাম? এই সব, এগুলো কোন ধরনের সর্বনাম? হ্যাঁ, এগুলো পরীক্ষা আসবে, আপনার এগুলো সমাধান করতে হবে। এগুলো হচ্ছে মুখস্থ উত্তর করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যাব এরপরে কি আছে এই অধ্যায়ে? সমুচ্চারিত শব্দ। সমুচ্চারিত শব্দ মানে একই রকম শব্দ, বানানটা দেখতে একই রকম, কিন্তু অর্থের কারণে ভিন্নতা আসবে। অর্থ কিন্তু ভিন্ন ধরনের হবে। তাকে বলে কি? সমুচ্চারিত শব্দ। এই সমুচ্চারিত শব্দগুলো মুখস্থের কোনো বিকল্প নেই, মুখস্থের কোনো বিকল্প নেই। তাহলে দেখুন, একটা দন্তাস্ব দিয়ে বানান, একটা তালে বসে দিয়ে বানান, কিন্তু অর্থের কারণে দুই ধরনের উচ্চারণ হচ্ছে, এবং দুই ধরনের লিখতে হচ্ছে। এটা এটা বোর্ড বইয়ের বোর্ড বইয়ে নাই, বোর্ড বইয়ে অধ্যায় নাই। এটা আপনার মানে আলাদা বাংলায় বই আছে বা লেকচার শিটে আছে, অথবা বাংলা গাইড আছে, MP3, অগ্রদূত, হ্যাঁ, প্রফেসরস, এই টাইপের যে গাইড গুলো আছে সেই গাইড গুলোতে আছে। অগ্রদূতে অনেক দেওয়া আছে। হ্যাঁ, অগ্রদূতে অনেকগুলো দেওয়া আছে, এক্সপ্রেশন গুলো এখান থেকে পড়বেন, শুধু বিগত বছরের প্রশ্নগুলো। আর যখন সময় কোচিং শেষ হবে, তখন তো সময় পাবেন হাতে প্রচুর, তখন বিস্তারিত জেনে জেনে বুঝে বুঝে পড়বেন। এটা হচ্ছে তখনকার সময়ের নির্দেশনা। এরপরে কি আছে? বিপরীত শব্দ। এটা আপনাকে নিজে নিজে মুখস্থ করতে হবে। বিপরীত শব্দগুলো সবাই নিজে নিজে মুখস্থ করবেন। বিপরীত শব্দ যা আছে সব নিজে নিজে পড়বেন। এর আগে পদ প্রকরণটা একটু রিভিশন দিবেন। সময় আপনার হাতে 10 মিনিট। 10 মিনিট সময় দিচ্ছি, টোটাল পদ প্রকরণ একবার রিভিশন দেন। আপনার রিভিশন দেওয়া শেষ হলে আমি রিভিশন দেওয়াবো, দেখবো টোটাল পদ প্রকরণ রিভিশন দিতে আমার কতক্ষণ সময় লাগে। মূর্ধন্য দেওয়া আছে নাকি নাই? দন্তস্ব দেওয়া আছে স্যার। না, বলুন, মূর্ধন্য কি দেয়া আছে নাকি দেয়া নাই? এই আসার মানে হচ্ছে বড় সন, দন্তাস্ব থাকলে। আর উপরেটা দেখুন, স্ক্রিনের দুইটা শব্দ দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। অনেক কঠিন না সহজ? স্যার আমরা সে সময় যখন কবিতা পড়ছিলাম তখন এইটা মাসের নামটা ছিল আশা। উপরেটা মাসের নাম? হ্যাঁ জি স্যার, ওইটা ছিল আমাদের কবিতায় আগে। আচ্ছা, আপনার সময় 10টি ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে পদ। পদ প্রথমত দুই প্রকার, একটা সব্যয়ী পদ, একটা অব্যয়ী পদ। অব্যয়ী পদ মানে যে পদের কোনো ব্যয় নাই, পরিবর্তন নাই, তাকে বলে অব্যয়ী পদ। অব্যয়ী পদ 4 ভাবে হয়: সমুচ্চয়ী, অনন্যী, অনুসর্গ, অনুকার। এই সমুচ্চয় অব্যয় কি করে? দুটা বাক্যের মাঝে বসে, কখনো সংযোজন, কখনো বিয়োজন, অথবা কখনো সংকোচন করে। অনন্য অব্যয় এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন, তাকে বলে অনন্য অব্যয়। অনুসর্গ বোর্ড বই থেকে পড়বেন। অনুকার মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। যে শব্দ দ্বারা কোনো একটা কাজ করা বোঝায় তাকে বলে হচ্ছে ক্রিয়া। যদি বাক্য সমাপ্ত হয় কোনো একটা ক্রিয়া দ্বারা, তাকে বলি সমাপিকা ক্রিয়া। আর বাক্য সমাপ্ত না হলে অসমাপিকা ক্রিয়া।
কোন একটা বাক্যে একটা কর্ম থাকলে তাকে বলে সকর্মক, দুইটা বাক্য কর্ম থাকলে দ্বিকর্মক, কোনো কর্ম না থাকলে অকর্মক। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে আসলে তাকে বলে সমধাতুজ কর্ম। বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে যদি একটা আকার আসে তবে তার নাম হচ্ছে নামধাতুর ক্রিয়া। বিশেষ্য বিশেষণ বা অনুকারের পরে আকার নাই, অন্য কোনো কিছু আছে, তার নাম হচ্ছে মৌলিক ধাতু, সেটা আসলে তার নাম হচ্ছে মিশ্র ধাতুর ক্রিয়া। একজনে বলে দেয় আরেকজনে কাজ করলে সেরকম বাক্যকে বলে প্রযোজক ক্রিয়া। এখন আসুন, এখন আমরা যাবো বিশেষ্য। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝাই তাকে বলে বিশেষ্য। বিশেষ্য পাঁচভাবে হয়। একটা শব্দ দ্বারা স্পেসিফিক কোনো ব্যক্তিকে বোঝাইলে সংজ্ঞাবাচক বিশেষ্য, একটা শব্দ দ্বারা পুরো জাতিকে বোঝাইলে জাতিবাচক বিশেষ্য, একটা শব্দ দ্বারা একটা জাতির সবাইকে বোঝাইলে সমষ্টিবাচক বিশেষ্য। মাটি, পানি, লবণ, চিনি কোনো কিছুর নাম বোঝাইলে তার নাম হচ্ছে কি দ্রব্যবাচক বিশেষ্য। খাওয়ার কাজ, ঘুমানোর কাজ, দেখার কাজ এরকম বোঝাইলে হচ্ছে ভাববাচক বিশেষ্য। মধুরতা, তিক্ততা, তারল্য, তারুণ্য এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা। বিশেষ্যের পরে যে শব্দটা পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় তার নাম বিশেষণ। বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ ও ভাব বিশেষণ। নাম বিশেষণ হচ্ছে বিশেষ্য সর্বনামের 2 বা গুণ বোঝায়, তার নাম হচ্ছে নাম বিশেষণ। 10 ভাবে হয়, এই 10টা ভাব বোর্ড বই থেকে পড়বেন। ভাব বিশেষণ হচ্ছে যদি একটা শব্দ, একটা বিশেষণ অন্য একটা বিশেষণের 2 বা গুণ বোঝায়, ক্রিয়ার 2 বা গুণ বোঝায়, বাক্যের 2 বা গুণ বোঝায়, অব্যয়ের 2 বা গুণ বোঝায়, তাকে বলে হচ্ছে কি ভাব বিশেষণ। শেষ। এখন যাকে যার 2 বা গুণ বোঝায় তার নাম হচ্ছে ওই বিশেষণ। ক্রিয়ার 2 বা গুণ বোঝালে ক্রিয়া বিশেষণ, অব্যয়ের 2 বা গুণ বোঝালে অব্যয়ের বিশেষণ, বাক্যের 2 বা গুণ বোঝালে বাক্যের বিশেষণ। শেষ। হ্যাঁ, এত গল্প করেন কেন? হ্যাঁ, সাউন্ড আসে স্যার অপর পাশ থেকে। বিশেষের পরিবর্তে স্যার যে আমার একটা প্রশ্ন আছে স্যার। শব্দ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম। জি, নাম বলুন। রুবেল হোসেন। জি, বলেছেন, বলুন। রস্বইকার কি এবং দীর্ঘিকার কির মধ্যে একটু পার্থক্যটা একটু ক্লিয়ার করে দেন স্যার। কয় রস্বইকার কি? রস্বইকার যদি হয় তাহলে সেটা হচ্ছে অব্যয় পদ, আর যদি দীর্ঘইকার হয় তাহলে সেটা হচ্ছে কি এবং কি। এই কিটা হচ্ছে অব্যয় পদ আর এই কিটা হচ্ছে সর্বনাম পদ। যে শব্দের উত্তর আপনি হা বা না দ্বারা দিতে পারবেন, হ্যাঁ অথবা না জি স্যার। দ্বারা দেয়া যায়, তার নাম হচ্ছে রস্বইকার। তুমি খেয়েছো কি? না, যেটার এটা উত্তরে হা বা অব্যয়। না হবে সেই কি হচ্ছে রস্বইকার, আর যেখানে এই দুইটার বাইরে অন্য কোনো কিছু বলতে হবে তার নাম হচ্ছে দীর্ঘইকার। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে থাকলে বলুন। আপাতত নাই স্যার। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাবো, আমরা একটু প্র্যাকটিস করবো। পরবর্তী ক্লাসে আগামী ক্লাসে এই পর্যন্ত, যার যেখানে সমস্যা আছে সব মার্ক করুন। আমরা এখন যাবো প্র্যাকটিসে। অলিক শব্দের বিপরীত শব্দ কি? অলিক অর্থ অলিক মিথ্যা। মিথ্যা, অর্থ না, মিথ্যা, বিপরীত হচ্ছে সত্য। সত্য। মনীষা মানে জ্ঞানী, এর বিপরীত মানে নির্বোধ। তোমার নির্বোধ। নাম কি? দীর্ঘ ইকার দিয়ে আসছে সর্বনাম। নাম এই দেখেন, কয় দীর্ঘ ইকার কি কি সর্বনাম, আর কয় রস্বইকার কি অব্যয়। অব্যয় পদ। সরলের বিপরীত কুটিল হয়, জটিল হয়, বক্র হয়, কিন্তু গরল হয় না। সরল হয় না। সরল হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখুন, এখানে কোনটা আছে? স্যার ধ্বনি স্যার। ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলে? ধ্বনি। ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম অংশ ধ্বনি, এটা ভুল, উত্তর হবে ধ্বনি। তুমি না বলছিলে আগামীকাল আসবে, এই নাটা হচ্ছে হাবোধক বাক্য। বাচক। তুমি না বলছিলে আগামীকাল আসবে, এই নাটা হচ্ছে হাবোধক বাক্য। হাবোধক বাক্য। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য জীবন, আর বিশেষণ হচ্ছে জীবনী। বিশেষ্য একটা নাম, এটা 2 বা গুণ বুঝাইলে বিশেষণ। এই ছিল আমাদের আজকের ক্লাস। তবে আমরা আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আগামীকালকে আবার দেখা হবে। সবাই যার যেখানে সমস্যা হয় সেটা সমস্যাগুলো যদি মনে করেন যে না আমার এটা অন্য কোনো বই পড়তে গিয়ে সমস্যা হয়েছে, তো সেটা মার্ক করে ছবি উঠাবেন, ছবি উঠিয়ে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। স্যার আপনার জন্য শুভকামনা রইল স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। কোনটা? অনেক কিছু শিখতে পারলাম। আগে ভর্তি হলে আর অনেক কিছু শিখতে পারতাম, এই জন্য মিস করছি। আগে আগে বুঝতে পারিনি। সমস্যা নেই, এখন থেকে অনলাইন ভালো করে ক্লাসে পড়বেন। স্যার, জি, ঠিক আছে স্যার। স্যার অনলাইন ক্লাসে যে এত সুন্দর করে ক্লাস হয় আমি স্যার